কি বলতে চাইছেন? আমার মধ্যে মানবতা নেই? সেটা কখন বললাম? তবে শুনেছি যার মনে যা সে তেমন অর্থই দাঁড় করায়। আপনার নিজেরই যদি এটা মনে হয় তাহলে আমি কেন অমত করতে যাব? হুম। রাত্রি ওর দিকে একটা এন্টাসিড এগিয়ে দিয়ে বলল, নিন, প্রয়োজন মনে করলে এটা খেয়ে নেবেন। ওর হাতে ওষুধটা গুঁজে দিয়েই বেরিয়ে গেল রাত্রি। এটা ইমরোজ আশা করেনি। ওকে ভোগান্তি দিয়েই তো ও শান্তি পায়। হঠাৎ মনে দয়া হলো কেন? ওকে নতুন কোনো ভোগান্তিতে ফেলার পায়তারা করছে না তো? এই মেয়েকে বোঝা ওর জন্য কঠিনই হবে। গতিবিধি না বুঝলে নিজেকে প্রস্তুত করবে কি করে? চালই বা ধরবে কি করে? প্রথমবার শ্বশুরবাড়িতে সে আপ্যায়নের যন্ত্রণায় কাহিল হয়ে গেছে ইমরোজ। তবে তাদের আন্তরিকতায় সে মুগ্ধ। এমন ভদ্র বাড়িতে অমন একটা দজ্জাল মেয়ে কিভাবে এলো, এটাই সে ভেবে পায় না। জন্মের সময় বদল হয়েছিল কিনা কে জানে, কিন্তু মায়ার সাথে রাত্রির চেহারার মিল প্রকট। তাই এই সম্ভাবনাকে নাকচ করে দিল। হাবিব খবর দেখছিলেন। ইমরোজ পাশে গিয়ে বসল। তিনি ইমরোজের সাথে গল্প শুরু করলেন দেশ বিদেশের সার্বিক পরিস্থিতি নিয়ে। মায়া এসে বললেন, তোমার এই ভাঙা রেডিও আপাতত বন্ধ রাখো তো। বয়সকালে তোমার মাথায় একেবারে গেছে মায়া। চলছে টেলিভিশন আর তুমি দেখছো রেডিও, তাও আবার ভাঙা। স্ত্রীকে রাগিয়ে দিতে তার ভালো লাগে কেন যেন, বহু বছরের অভ্যাস। এখন অবশ্য মেয়ের জামায় সামনে বসে থাকায় তিনি প্রত্যুত্তর দিলেন না। তবে এমন দৃষ্টিতে তাকালেন যেন প্রচ্ছন্ন হুমকে দিয়ে রাখলেন। শুধু বললেন, মাথা যে কার গেছে সে তো দেখছি। ইমরোজের হাসি পেলেও হাসতে পারল না, কারণ এখানে ওর কার পক্ষ নেওয়া উচিত সেটা বুঝতে পারল না। ওর নির্দোষ হাসিতে যদি দুজনেই একজনের ওকে বিপরীত পক্ষ ভেবে নেয়, তবে এই দুটো মানুষের এমন খুনসুটি মাখা কেমিস্ট্রি দেখতে ওর ভালো লাগছে। আসার পর থেকে দেখছে বিষয়টা। ওর ভালো লাগার কারণ হচ্ছে খুনসুটির পেছনে লুকিয়ে থাকা ভালোবাসাটা, যা খুবই স্পষ্ট। ওর আর রাত্রির মতো জেদ চরিতার্থ করার প্রতিযোগিতা বিন্দু মাত্র নেই সেখানে। গতকাল নিজের বাড়িতে ফিরে এসেছে ইমরোজ আর রাত্রি। ওদের শোবার ঘরে বড় দুটি বুক শেলফ, তাতে থরে থরে বই সাজানো। রাত্রি নড়ে চেড়ে দেখল নেপথালিনের গন্ধ আসছিল। এই তাক যে নিয়মিত পরিষ্কার করে গুছিয়ে রাখা হয় তা দেখলে বোঝা যায়। অ্যালবেয়ার কামুর দ্য আউটসাইডার বইটা নিয়ে বিছানায় বসল সে। কিছুক্ষণ পড়ার পরে আনোয়ারা ঘরে এলেন। ইমরোজ আজ কলেজে গেছে। রাত্রি পরশু থেকে ওর কাজে নিয়মিত হবে। আসবো? রাত্রি উঠে দাঁড়িয়ে বলল, প্লিজ মা, আসুন। ওর হাতে বই দেখে বললেন, বই পড়ছিলে বুঝি? জি। ভীষণ বই পাগল ছেলে আমার। নিয়মিত সব রোদে দেয়, আবার ঝেড়ে মুছে গুছিয়ে রাখে। আগে কোনোভাবে বই নষ্ট হলে রেগে যেত। আপনার ছেলের পারমিশন ছাড়া তার কালেকশন থেকে বই নিয়েছি, নিহাত রেগে যাবে, তাই না মা? রাত্রি সেটাই চাই অবশ্য, ইমরোজকে জ্বালাতে। তবে বই যেহেতু সে নিজেও ভালোবাসে, তাই নষ্ট করতে পারবে না। কি যে বলো না মা, ও এখন তোমার নিজের মানুষ। ওর সব কিছুই তাই তোমার। নিজের জিনিস নেবে, খামোখা কেন রাগ করতে হবে? আনোয়ারার বলার ধরনে রাত্রি হেসে পেল। কিছু মানুষ ভীষণ ম্যাজিক্যাল হয়, এই মানুষটা তেমন। কেমন ভোজবাজির মতন মন ভালো করে দেয়। রাত্রি হাসি মুখে বলল, চলুন মা, আপনার চুলে তেল দিয়ে দেই। তুমি রেস্ট করো। আমার ভালো লাগে মা, আমি তো মায়ের চুলো তেল দিয়ে দিতাম। মা বলেন আমি বিলি কেটে তেল দিয়ে দিলে নাকি ঘুম চলে আসে। আনোয়ারা আপত্তি করলে না। আচ্ছা তাই দাও, চলো আমার ঘরে যাই। আনোয়ারার আয়েসে ঘুম চলে আসছিল। তেল দিয়ে চুল আঁচড়ে দেবার পরে তিনিও বললেন, আয় তো চুলগুলো আছড়ে দিই। রাত্রি তার সামনে বসে পড়ল। ইমরোজ কলেজ থেকে ফিরে মায়ের ঘরে যায় সবসময়। আজও এসেছিল, কিন্তু দেখলো মায়ের চুলে রাত্রি তেল দিয়ে দিচ্ছে। দুজনে কি নিয়ে কথা বলছিল আর হাসছিল। দৃশ্যটা সুন্দর। রাত্রির প্রতি ওর রাগ থাকলেও কেন যেন ওর ভালো লাগছিল। ওদের স্পেস দিতে সে আর ভেতরে গেল না, নিজের ঘরে ফিরে গেল। ঘরে এসে নিজের প্রিয় বই এভাবে বিছানায় দেখে একটু আগের মুগ্ধতা কেটে গেল। ফ্রেশ হয়ে সে আবারও মায়ের ঘরের দরজায় এসে দাঁড়ালো। দেখলো
রাত্রির চুল আশ্রয় দিচ্ছেন মা। এবার আর সুন্দর লাগলো না দৃশ্যটা। ওর মনে হলো ওর বিরুদ্ধে ষড়যন্ত্রের নীল নকশা হিসেবে দল ভারী করার জন্য মাকে প্রলুব্ধ করার অপচেষ্টা করছে মেয়েটা। ওর ঈর্ষা হলো ভীষণ। এবারও সে সরে যাচ্ছিল, কিন্তু মা ওর উপস্থিতি টের পেয়ে বললেন, বাবু কখন এলি? অগত্যা সে ভেতরে এসে বলল। আমার দিকে তো এখন তোমার নজরে নেই। রাত্রি হেসে জিজ্ঞেস করলো, বাবুকে? ওনার ডাক নাম? ইমরোজ বুঝলো এটা নিয়ে মজা নেবে অস্বচ্ছ মেয়েটা। আদরে ডাকে যা, আপনি বুঝবেন না। এবার আনোয়ারা বললেন, ছি ইমো, এভাবে বলছিস কেন? না বোঝার কি আছে? তবু কনফিউশন থেকে জিজ্ঞেস করেছে। কিসের কনফিউশন? এবার রাত্রি কথা বলল। আপনার বয়সে একজনকে বাবু ডাকায় কিঞ্চিত অবাক হয়েছি। এই যা। দেখলে মা? ইমরোজের অভিযোগকে তুড়ি মেরে উড়িয়ে দিয়ে আনোয়ারা বললেন, কি দেখবো? এখানে দেখার কি আছে? কাকে কি বলছি আমি? আমি তো কেউ নই এখন আর তোমাদের। অন্য সব মানুষই তোমার চোখে পড়ছে শুধু কয়েকদিন থেকে। ইপসি কই? ইপসি বাইরে গেছে। এত হিংসাটা কেন তুই বাবু? নিজের বউকে হিংসা করিস? ইমরোজ রেগে মায়ের রুম থেকে বেরিয়ে গেল। আনোয়ারা হেসে ফেলেন। পাগল ছেলে। রাত্রি হেসে ফেলল। আনোয়ারা বললেন, তোরা এখনো আপনিতেই আছিস? তিনি কিছুক্ষণ থেকে রাত্রিকে তুই বলা শুরু করেছেন। বলাই প্রগাঢ় আন্তরিকতার ছাপ আছে বলে ওর ভালো লাগলো। তবে প্রশ্নটার উত্তর দিল না। আনোয়ারা জানেন তার ছেলে রেগে গেলে ভেতরের শিশুটাকে বাইরে বের করে ফেলে। ইমরোজের ভেতরের শিশুটাকে রাত্রি একবার চিনে ফেললে তবেই না ব্যাপারটা মাখো হবে। এদের যা রকম সকম, একটু ধাক্কা না দিলে কেউই নিজের জায়গা ছেড়ে নড়বে না। রাত্রি ঘরে আসতেই ইমরোজ হেসে শুয়ে বলল, দল পাকাচ্ছেন তো আমার মায়ের সাথে? রাত্রি দল পাকানোর উদ্দেশ্য নিয়ে আনোয়ারার সাথে আন্তরিক হয়নি, বরং মানুষটির আন্তরিকতায় মুগ্ধ হয়ে নিজের ভালো লাগা থেকেই কাজটা করেছে সে। আগে থেকে আনোয়ারা তার প্রিয় শিক্ষক, শ্রদ্ধাবোধ ছিলই। এখন কাজ থেকে দেখে সেই মুগ্ধতা বেড়েছে। তবে তার ছেলেটা বড্ড বেয়ারা। আপনার নিজের মা সম্পর্কে আপনার দেখছি অনেক উচ্চ ধারণা। তাচ্ছিল্য ভরে কথাটা বলে ইমরোজকে পর্যবেক্ষণ করলো, আবার বলল, নিজের মা অন্যের সাথে দল পাকাচ্ছে, তাহলে ভাবুন আপনি কতটা যোগ্য। সেটা মা আর আমার ব্যাপার, আপনার নয়। তাই যদি হবে তাহলে মাঝে আমাকে টেনে কথাটা শোনালেন কেন? আপনি আমার বই নিয়েছেন, ভালো কথা। সেটা এইভাবে বিছানা রেখেছেন কেন? জায়গার জিনিস জায়গা রাখতে পারেন না? কারণ বইটা আমি পড়ার জন্য নিয়েছি, বের করে বইয়ের প্রচ্ছদ দেখার জন্য নেইনি যে বের করে আবার জায়গায় রাখবো। বিছানায় বইপত্র রাখা কিংবা পড়া কোনোটাই আমার পছন্দ নয়। টেবিলে পড়বেন দয়া করে। আপনি টেবিলে পড়ুন, ইচ্ছে হলে দাঁড়িয়ে দাঁড়িয়ে অথবা পায়চারি করে পড়ুন, সেটা আপনার ইচ্ছে। আমি বিছানা ছাড়া পড়তে পারি না। একাডেমি পড়াও আমি বিছানায় শুয়ে বসে পড়তাম, আর গল্পের বই পড়ি আয়েশ করে। সেখানে আপনার এসব নিষেধাজ্ঞা ফলাতে আসবেন না। দিলে কি করবেন? করুন, তারপর ফলাফল নিজেই হাতে নাতে পেয়ে যাবেন। কারণ আমি কথায় না, কাজে বিশ্বাসী। আপনি আর আপনার বিশ্বাস। রাত্রি বইটা হাতে নিয়ে বারান্দায় যাচ্ছিল। এর মধ্যে ইমরোজের অস্পষ্ট স্বরে বলা কথাটা শুনতে পেল। ঘুরে এসে বলল, কি বলতে চাইছেন? বলতে চাইছি এসব ফাঁকা বলিতে ইমরোজকে কাবু করা যায় না। আপনি আমাকে চ্যালেঞ্জ করছেন? রাত্রির চাহনিতে ইমরোজ কিঞ্চিত ভরকে গেল। ঠাট বজায় রাখতে বলল, হ্যাঁ করলাম। দেখা যাক, কিন্তু খেলাটার গ্রাউন্ড কিন্তু কিছুটা ধীরে সুস্থে তৈরি করেছিলাম। আপনার যেহেতু তর্স হয়েছে না, তবে তাই হোক। ইমরোজের গলাতেও চ্যালেঞ্জের সুর। হোক, তবে ভুলে যাবেন না এই খেলা আপনি একমাত্র খেলোয়াড় না। প্রতিপক্ষকে হালকাভাবে নিলে বিপদ আপনার। আমি এমনি তো এই ভুলটা কখনো করি না, তবে উপদেশের জন্য ধন্যবাদ। আমিও একটা ফ্রি অ্যাডভাইস দিচ্ছি। নিজের মরিচা পড়া মগজে একটু শান্তি। প্রতিপক্ষ দুর্বল হলে এক পেশে খেলার মজা নেই। বলে রাত্রি বেরিয়ে গেল বীর দর্পে। ইমরোজ মনে মনে রাত্রির প্রথম চাল কি হতে পারে ভাবতে বসল। রাত্রির একটা দুর্বলতা ওকে খুঁজে বের করতে হবে, কারণ
সে ইমরোজের দুর্বলতা জানে, সাথে ওর মা আর বোন আছে। জানানোর জন্য এই মেয়ে ইনোসেন্ট মুখ করে কিছু জানতে চাইলে জানিয়ে দেবে। কিভাবে খুঁজবে? শ্বশুরবাড়ির কথা মনে পড়ল। রাত্রির কৌশলে সেও চাল দেবে। ঝড় আসার আগে প্রকৃতি যেমন একেবারে শান্ত হয়ে যায়, গত 3 দিন রাত্রি আর ইমরোজের তেমন নির্বিঘ্নেই কাটল। ঠোকাঠুকি তেমন লাগলো না। দুজনে শক্তি সংরক্ষণ করছে আসন্ন সম্মুখ সমরের প্রস্তুতি হিসেবে। ইমরোজ উৎপলকে যখন কল দিল, বেচারা তখন ছিল ঈপ্সিতার সাথে। আমার ভাই কিছু জেনে গেল নাকি? ঈপ্সিতা আশেপাশে তীক্ষ্ণ দৃষ্টিতে ভাইয়ের উপস্থিতি সম্পর্কে নিশ্চিত হতে চেষ্টা করল। আগে কলটা ধরো। আমার ভাই ছাড়াও ওর আরেকটা সম্পর্ক আছে তোমার সাথে। সে তো আছে, ওরা গতকাল বাসায় এসে ঘুরে গেল। দাঁড়াও দেখি কি বলে। উৎপল, কেমন আছো? ভালো, তুমি কেমন আছো? ভালো। আসলে তোমার সাথে একটু কথা ছিল, খুব জরুরি। তুমি কোথায়? চট করে মিথ্যা কথা মুখে এলো না উৎপলের। সেও চারপাশে নিরীক্ষণ করে চিন্তিত ঈপ্সিতার মুখের দিকে তাকিয়ে একটা শ্বাস টেনে উত্তর দিল, আমি তো অফিসে। কোনো সমস্যা? রাত্রির কিছু হয়েছে? ইমরোজ মনে মনে আওড়ালো। ওর কিছু হলে তো বেঁচে যেতাম। যে ভয়ঙ্কর মেয়ে, ওটা আমার 14টা বাঁচিয়ে দিয়েছে। মুখে বলল, না না, ও ঠিক আছে। আসলে কেমন পরিস্থিতিতে হুট করে বিয়েটা হয়েছে তুমি তো জানো উৎপল। কেউ কাউকে তেমন জানার সুযোগ পায়নি। ওর কী করতে ভালো লাগে, কোনটা অপছন্দ তুমি তো ভালো মতোই জানো। যদি আমাকে একটু হেল্প করো, এই আর কি। উৎপল খুশি হয়ে বলল, জেনে ভালো লাগলো যে তুমি রাত্রির পছন্দ অপছন্দ জানতে চাইছো। আমি অবশ্যই তোমার সাথে আছি। ইমরোজের ভেতরে একটা অপরাধ বোধ এসে ভর করল, কিন্তু উপায় নেই। ওই মেয়ে একটা মূর্তিমান গোরখধাঁধা। তাকে আবিষ্কার নিজে নিজে পড়ে ফেলা ওর কর্ম নয়। এভরিথিং ইজ ফেয়ার ইন লাভ অ্যান্ড ওয়ার। আপাতত এই মন্ত্রে সে নিজেকে সান্ত্বনা দিল। এটা তো যেন তেন ওয়ার নয়, থার্ড ওয়ার্ল্ড ওয়ার। তাহলে তুমি ফ্রি থাকলে বিকেলে সময় দিতে পারবে। সন্ধ্যার পরে বাসায় চলে এসো তাহলে। ইমরোজ সাথে সাথে নাকচ করে দিল। না, বাসায় না, কোনো রেস্টুরেন্টে বসে। মায়া আর হাবিবের সামনাসামনি ছলনা করতে সে পারবে না। সে তো রাত্রির মতো কূটনীতিক নয়। সে অত্যন্ত ভদ্রলোক। ছলাকলা সে জানে না। ঠিক আছে। কথা শেষ হলেই ঈপ্সিতাকে উৎপল বলল, ওরা একজন আরেকজনকে বুঝতে চেষ্টা করছে বলে মনে হলো। বিস্তারিত শুনে ঈপ্সিতা ঠিক নিশ্চিত হতে পারল না। সে ইমরোজকে চেনে। এত দ্রুত যে তার ভাই বিয়ের শখটা হজম করতে পারবে না, এটা সে খুব ভালো করে জানে। এর পেছনে কোনো অভিসন্ধি না থেকেই পারে না। তবে উৎপলকে কিছু বলে চিন্তায় ফেলতে চাইল না। সে নিজেই বরং চোখে চোখে রাখল। রাত্রিকেও সে যতটুকু চেনেছে, সেও ছেড়ে কথা বলবে না। তাই এতটুকু অত্যন্ত স্বস্তির। তবুও রাত্রির খারাপ লাগতে পারে, এমন কিছু সে হতে দিতে পারে না। তাহলে মরা মেয়ে মরে যাবে সে। এই বিয়ের আইডিয়াটা ওর মাথা থেকেই প্রথম বেরিয়েছিল। বিয়ের পরের ভাব হবার জন্য মনে হচ্ছে আরেকটা মিশন শুরু করতে হবে। রাত্রি বিবাহ.com-এর কার্যক্রম আবারও পুরোদমে শুরু করেছে। সে কাজের মানুষ, ঘরে বসে থাকলে হাঁপিয়ে ওঠে। জাহিদের দেওয়া রিপোর্ট দেখতে দেখতে ও হঠাৎ অন্যমনস্ক হয়ে গেল। যে অন্যের বিয়ে নিয়ে এত খুঁতখুঁতে, সেই কেমন ধাম করে জেদের বসে বিয়ে করে ফেলল। ছেলেবেলা থেকেই মায়ের মুখে একটা কথা সে প্রায়ই শুনেছে, যত ভালো রাঁধুনি হোক, নিজের রান্না করা খাবার সে ততটা উপভোগ করতে পারে না। এটা সত্যতা কতটুকু সে জানে না। পরীক্ষা করে দেখা হয়নি, তবে এই বিয়ের ঘটনার সাথে মিলে গেছে। ভাবি কি করছো? আরে ঈপ্সিতা, এসো। ঈপ্সিতাকে দেখে মনে পড়ল ওর বিয়েটা পেন্টিং আছে। রাত্রি সারাদিনের ধকল শেষ করে বিশ্রাম নিচ্ছিল। ঈপ্সিতার হাতের ট্রেতে 2 কাপ চা। নাও। রাত্রি চা নিয়ে বলল, এটা করতে গেলে কেন? চাটাই মাঝে মধ্যে করি, আর কিছু করা হয় না। আমি খাবো, ভাবলাম তোমার জন্যও করি। মা মা সকালের পরে আর চা খায় না। সহসা প্রসঙ্গ পরিবর্তন করে ঈপ্সিতা জিজ্ঞেস করল, তোমার এখানে কেমন লাগছে ভাবি? ক্ষণকালের জন্য মৌনতা নেমে এলো ঘরে। এরপর মুখ খুলল রাত্রি। ভালো। মা এত চমৎকার মানুষ, কি বলবো। তুমিও খুব মিষ্টি একটা মেয়ে।
আর ভাইয়া? চা বেশ উপভোগ করছিল রাত্রি। এই বিষমুখ লোকটার নাম নিতেই কেমন বিষাদ লাগলো। মনে মনে বলল, জঘন্য। মুখে বলল, একটু অদ্ভুত ধরনের লোক তোমার ভাই। কেমন অদ্ভুত? কিন্ডারগার্টেনের বাচ্চারা যেমন ছোট্ট বিষয় নিয়ে ঝগড়া করে, সেটা ওদের সাথে যায়, কিন্তু এই বয়সে অমন আচরণ করলে কেমন লাগে? ইপসিতা রাত্রির বলা ধরনে হেসে ফেলল, বলল, বুড়ো বাচ্চা? এবার রাত্রিও হেসে ফেলল। ইপসিতা হঠাৎ হাসি থামিয়ে বলল, তুমি ভাইয়ার ভেতরে বাস করা শিশুকে এত দ্রুত দেখে ফেলেছো? খুব শীঘ্রই সরলতাটুকু দেখতে পাবে। রাত্রি মনে মনে বলল, ব্যাটার আবার সরলতা? ব্যাটার পেটে পেটে জিলাপির প্যাচ। আমার বইয়ে গেছে ধীরে খোকার সরলতা আবিষ্কার করতে। দুনিয়ার অনেক অনাবিষ্কৃত জিনিস আছে, সময় নষ্ট করতে হলে সেসবের পিছনেই করব, জিলাপির প্যাচ ছাড়াবার পেছনে নয়। ইমরোজকে নিয়ে রাত্রির বলা অবজারভেশন সে শুনেছে। নিজের ছোট বোনের ওকে নিয়ে মজা কুড়ানো কানে এসেছে। তখনই সে নিজের ঘরে ঢুকছিল কিনা। নিজের ঘরটা তো এখন আর নিজের নেই। নিজের এত আদরের বোনটাও কিনা ওই মেয়ের সাথে তাল মিলিয়ে ওকে নিয়ে হাসাহাসি করে। ওর বোনটা ছোট মানুষ, তার মাথা নষ্ট করছে এসব আজে বাজে জিনিস ঢুকিয়ে। এসব কাহাতক সহ্য হয়? বোনকে মাফ করে দিল শেষে ওর স্তুতি গাইবার জন্য, কিন্তু রাত্রি অসম্ভব না। এভাবে হাল ছেড়ে দিলে মাথায় চড়ে বসে কাঁঠাল ভেঙে খাবে। আজই একটা হেস্তনেস্ত করতে হবে। ওকে দেখে ইপসিতা উঠে দাঁড়িয়ে বলল, ভাইয়া, তোমার আজ এত দেরি হলো যে? সে জানে উৎপলের সাথে দেখা করতে গিয়েছিল ইমরোজ, তবুও প্রশ্ন করল, তাতে কার কি? আমার কথা ভাবার সময় আছে তোদের? ইপসিতা বেরিয়ে গেলেই ইমরোজ বলল, বাচ্চা মেয়েটার মাথায় এসব কি ঢুকাচ্ছেন? রাত্রি ইচ্ছে করে পুরো ঘরে মাথা ঘুরিয়ে ঘুরিয়ে কিছু একটা যেন খুঁজল। এরপর বলল, বাচ্চা মেয়েকে? ইপসি, রাত্রি বৃদ্ধপাত্য হেসে বলল, আপনি বুড়ো বাচ্চা বলে সবাইকে তেমন ভাবেন নাকি? একজন 23 বছরের তরুণীকে বাচ্চা মনে হয় আপনার? সমস্যাটা আপনার চোখে না মাথায়? আমার কোথাও কোনো সমস্যা নেই। আপনি ইচ্ছে বাক্য বলে সবাই তো আর তা নয়। রাত্রি দুর্ধংদেহী মনোভাব নিয়ে কয়েক পা এগিয়ে এসে ইমরোজের মুখোমুখি দাঁড়িয়ে বলল, শুনেছি আপনি নাকি বাংলা শিক্ষক। ভুল শুনেছিলাম নিশ্চয়ই। ইচ্ছে পাকা মানে জানেন? খুব ভালো করে জানি, এখন বড় হয়েছেন, কিন্তু পিচ্চিবেলা থেকে আপনি এমন। রাত্রির চোখ দুটো ধপ করে জ্বলে উঠল। এমন মানে কেমন? সেটা আপনিই জানেন। না, জানি না, বলুন। পাগল, উন্মাদ। শুনেছি মানুষ নিজে যেমন অন্যের প্রতি ঠিক তেমন ধারণা পোষণ করে। আজ প্রমাণ পেলাম। ইমরোজও আজ প্রস্তুতি নিয়েই এসেছে। এবং আমি জানি আমি ঠিক ধারণায় পোষণ করেছি আপনার সম্পর্কে। তা এই পর্যবেক্ষণের ফলাফল নির্ণয় করেছেন কোন পদ্ধতিতে? রিসার্চ শুরু করেছেন নাকি? রিসার্চের বিষয় কি? মানুষকে চেনার 101টা উপায়। যেই পদ্ধতিতেই করি, আপনাকে কেন জানাবো? এসবে শোনার মতো আজাইরের সময়ও আমার নেই। তাহলে জিজ্ঞেস করলেন কেন? আমার ইচ্ছে। ইমরোজ কিছু বলতে যাচ্ছিল, ইপসিতা বাইরে থেকে ডাকলো, ভাইয়া, মা তোমাদের ডেকেছে। ওরা গিয়ে শুনল মা ওদের মধুচন দিবার ব্যবস্থা করছেন। দুজনেই মনে মনে বলল, অসম্ভব। বিয়েটা ইমরোজের জন্য ছিল বজ্রপাত। এমন একটা ধ্বংসাসী মেয়ের সাথে ঘুরতে যাওয়াটা নির্ঘাত সুনামি। আমার মনে হয় তোদের কোথাও ঘুরতে যাওয়া উচিত। নতুন বিয়ে করেছিস, এটাও আমাকে মনে করে দিতে হবে? তোরা আজকালকার ছেলে মেয়ে, কিন্তু আচরণ করছিস আদি যুগের মতো। এসব কি ইমো? বিয়ে করলে ঘুরতে যেতে হবে কেন মা? ছেলের নির্বুদ্ধিতায় আনোয়ারা যার পরনায় হতাশ হয়ে বললেন, তোকে তো আমি সব ধরনের পুষ্টিকর খাবার খাইয়ে বড় করেছি, তাও যে এমন ফাঁপা মাথা কই পেয়েছিস বুঝলাম না। হানিমুনে মানুষ কেন যায়? তোদের অ্যারেঞ্জ ম্যারেজ, নিজেদের মতো একটু নিজেদের চিনবি জানবি, এর জন্যই যাবি। হানিমুনে যাবার কোনো ইচ্ছে রাত্রি নেই, তবে এত দামড়া ছেলের মায়ের কাছে ঝাড়ি খাবার এই মনোরম দৃশ্য সে দাঁড়িয়ে দাঁড়িয়ে উপভোগ করছে। ভীষণ হাসি পাচ্ছে ওর, কিন্তু আনোয়ারা কথাগুলো বলেছেন অত্যন্ত সিরিয়াস ভঙ্গিতে, সেজন্য সে হাসতে পারছে না।
প্রাণপ্রণ চেষ্টায় হাসি চেপে রেখেছে। মা সবসময় ইমরোজের সাথে এভাবেই কথা বলেন, তাই সে গা করে না। কিন্তু এখন সামনে ওর একমাত্র শত্রু উপস্থিত। মা, আমি জানি এসব। তুমি চারটার সামনে আমাকে অপমান করছো, এটা কি ঠিক? অপমান? তুই তো জিজ্ঞেস করলি, আমি উত্তর দিলাম শুধু। আর যার তার সামনে মানে ও তো স্ত্রী ইমু। শোনো মা, আমি এখন কোথাও যেতে পারবো না। বিয়ের জন্য সেদিনই ছুটি নিলাম, বারবার ছুটি নেওয়া যায় না। সামনের সপ্তাহে বৃহস্পতিবার সরকারি ছুটি আছে। কক্সবাজার যাওয়া অন্তত বুধবার যাবি, শনিবার রাতে বাসার জন্য রওনা দিবি। শুধু রবিবার ছুটি নিতে হবে। মা, আমি যাব না, তাছাড়া ওনারও কাজ আছে। ইমরোজ চাইছিল না যাবার অজুহাত রাত্রির উপরে চাপিয়ে সটকে পড়তে। তোমার মতামত কি রাত্রি? রাত্রি সরাসরি না বলতো, কিন্তু ইমরোজের উদ্দেশ্য বুঝতে পেরে সাথে ওকে আরেকটু নাকানি চুবানি খাওয়ানোর উদ্দেশ্যে বলল, মা, আমার একটু ব্যস্ততা আসলেও আছে, কিন্তু আপনি বললে আমি ম্যানেজ করে নিতে পারবো। তবুও থাক মা, উনি যেহেতু যেতে চাচ্ছেন না, পরে কখনো যাওয়া যাবে। দেখলি, তোর বউয়ের আপত্তি নেই। তোর ওসব ভুজুং ভাজুং বহু সহ্য করেছি। বিয়ে করেছিস, এবার রেসপন্সিবিলিটি নিতে শেখ। আর রাত্রি, পরে আবার কি? এখন তোমাদের জন্য সময়টা অনেক সুন্দর। যত দিন যাবে তত রেসপন্সিবিলিটি বাড়বে। একসময় নিজের শখগুলোকে চাইলেও আর প্রায়োরিটি দিতে পারবে না। মানুষের প্রায়োরিটি চেঞ্জ হয়ে যায়। তাই এখনই একটু নিজেদের মতো সময় কাটাও। সময় চলে গেলে আর ফিরে পাবে না। মা, আমি ইমরোজ আবার গোয়ারতুমি করে কিছু বলতে যাচ্ছিল। আনোয়ারা বলেন, এটাই ফাইনাল। তবে কোথায় যেতে চাস সেটা তোরা ঠিক করিস। ওরা বেরিয়ে গেলেই ইপসিতা বলল, উফ মা, দারুণ। ইপসিতায় কলকাঠি নেড়েছে মায়ের কাছে। ইমরোজের মতিগতি ওর ভালো লাগছে না। নিজে তো সরাসরি কিছু করতে পারবে না, তাই মায়ের শরণাপন্ন হয়ে বলেছিল, ওদের যে অবস্থা, কিছু একটা না করলে সারা জীবন ঝগড়া করেই কাটিয়ে দেবে। এরপর বাকিটা আনোয়ারা নিজেই করেছেন। রুমে এসে দুজনে পায়চারি করতে লাগলো। খুব শখ না হানিমুনে যাওয়ার। আমি ম্যানেজ করে নিতে পারবো। ন্যাকামি, অসহ্য। এত বাজে মিমিক্রি আমি জীবনেও দেখিনি। শুনুন, আপনার সাথে আমি সামনের পার্কেও যেতে চাই না। হানিমুন? হ্যাঁ। তাহলে ঢং করে বললেন কেন? কারণ আমি ভেবেছিলাম আপনি কিছু একটা বলে আটকাতে পারবেন। আর আপনি মায়ের ভালো বৌমা হয়ে যাবেন, তাই না? জ্ঞান জ্ঞান করবেন না তো। একটা সামান্য বিষয়ে কনভিন্স করার ক্ষমতা নেই, আবার বড় বড় কথা। পারতাম, যদি না আপনি বাগড়া দিতেন। শুনুন, আপনি যেভাবে হোক যাওয়াটা ক্যান্সেল করুন। কথায় কথা অর্ডার করবেন না, অসহ্য লাগে। আর আমার খুব ভালো লাগে, এত ভালো লাগে যে দুটো পাখা গজিয়েছে। ইমরোজ মাথায় হাত দিয়ে বিছানায় বসে পড়ল। রাত্রিও ওর পাশে বসেছে, গভীরভাবে কিছু ভাবছে। একটা উপায় যদি পাওয়া যায় যাতে সাপও মরবে, লাঠিও ভাঙবে না। কিছু পেলেন? ইমরোজের মাথায় হঠাৎ বিদ্যুৎ চমকের মতন একটা ভাবনা খেলে গেল। এই সুযোগ, জেতার এমন মোক্ষম সুযোগ আর কই পাবে? সে বালিশে মাথা এলিয়ে দিল আয়েশ করে। এরপর মৃদু হেসে বলল, পেয়েছে। বলুন শুনি, আপনার গোবর ভর্তি মাথা থেকে কি বুদ্ধি বেরোলো? ইমরোজ আজ রাগে দাঁতে দাঁত চাপল না, বরং ওর হাসি আরেকটু বিস্তৃত হলো। চলুন ঘুরে আসে। এর যেতে বেটার কিছু আর মাথায় এলো না। ফাজলামো করছেন? না, আমি ভীষণ সিরিয়াস। মধুচন্দ্রিমায় যেতে আমার আপত্তি নেই। আর মধুর প্রতিশোধ মধুচন্দ্রিমায়। আমি আবার ঋণ রাখি না, শোধবোধ। বলেই গুনগুন করে বেরিয়ে গেল ইমরোজ। রাত্রি ইমরোজের বালিশ মেঝেতে ছুঁড়ে মারল। প্রবল রাগে ফুঁসছে সে। বদের হাড্ডির পেটে পেটে যে এমন শয়তানি, এটা সে আগেই জানত। আজ নিশ্চিত হলো। সদবোধ, আমিও ঋণ রাখি না ইমরোজ। সুদ সমেত ফেরত নেবার জন্য প্রস্তুত থাকুন। তোর মধুচন্দ্রিমায় যদি আমি করলার তেতো না মিশাই, তো আমার নামও রাত্রি নয়। রাত্রি না থাকায় বাড়িটা ভীষণ খালি খালি লাগে। মায়া রাত্রির পছন্দের কিছু খাবার রান্না করেছেন। উৎপলকে ডেকে বললেন, এগুলো রাত্রিকে দিয়ে আসবি। আমি? ওদের আসতে বললেই তো হতো মা। সে বলা যেত। আনোয়ারা আপা সব সময় আসেন না, এটা স্বাভাবিক। তুই দিয়ে আয় বড়। উৎপল সংকোচ নিয়ে রাজি হলো। ওই বাড়িতে এখন সবাই আছে। সবার সামনে ইপসিতার সাথে কথা বলতে গেলে
যদি ধরা পড়ে যায়। উৎপল কল দিল ইপসিতাকে, সে ধরল না। আজ দুপুরে ঝগড়া হয়েছে। ওই বাড়ি গিয়ে কলিং বেল চাপতে ইপসিতায় দরজা খুলে দিল। উৎপল কথা বলতেই চাচ্ছিল, ইপসিতা ইঙ্গিতে ভেতরে দেখিয়ে গলা উঁচিয়ে বলল, আরে ভাইয়া, আপনি আসুন আসুন, কেমন আছেন? প্রেমিকার মুখে ভাইয়া ডাক শুনে উৎপল একটা ধাক্কা খেল। মনে হলো কোনো দুঃস্বপ্ন দেখছে। এত কিছু থাকতে শেষ পর্যন্ত ভাইয়া। ইমরোজ এগিয়ে এলো। আরে উৎপল, এসো এসো, কেমন আছো? ভালো, তুমি কেমন আছো? ভালো। তুমি তো আসোই না বাসায়। ওরা বসার ঘরে এসে বসলো। আন্টি কেমন আছেন? মা ভালো আছে। রাত্রি কোথায়? ও ভেতরে, তুমি বসো, আমি ডেকে দিচ্ছি। উৎপল খাবারগুলো ইপসিতার হাতে দিয়ে বলল, এগুলো রাখুন, মা পাঠিয়েছে আপনার জন্য। ইমরোজ উঠে দাঁড়িয়েছিল, বলল, ইপসিকা আপনি বলছো? ও ছোট মানুষ। উৎপল বলল, ছোট হোক, উনি একজন ভদ্র মহিলা। প্রথমে তুমি বলাটা। ইপসিতা কটমট করে ওর দিকে তাকালো। ভদ্রমহিলা? ইমরোজ ভেতরে যেতেই ইপসিতা ফিসফিস করে দাঁতে দাঁত চেপে বলল, আমি ভদ্রমহিলা? ফাসলামো হচ্ছে। আমি যদি ভাইয়া হতে পারি তাহলে তোমাকে ভদ্র মহিলা বলেছি, আপু বলিনি। এটাই ভাগ্য। আরও কিছু বলতে যাচ্ছিল, এর মধ্যে রাত্রি এসে উচ্ছ্বসিত গলায় বলল, ভাইয়া। উৎপল উঠে বোনকে ভালো মতো দেখে ওর মাথায় হাত রেখে বলল, কেমন আছিস? তুমি কেমন আছো সেটা বলো। আমাকে তাড়ানোর জন্য অস্থির হয়ে গিয়েছিল, এখন তো মনে হয় বিন্দাস আছিস। উৎপল আজ আর খুনসুটি করল না। তোকে ছাড়া বাড়িটা ভীষণ খালি লাগে রে। রাত্রি উৎপলের কাঁধে মাথা রাখল, চোখে পানি চলে আসছিল। সেটাকে কোনো মতে প্রবোধ দিয়ে বলল, এখন তো তোমাকে আর আমার জন্য চকলেট আনতে হয় না। উৎপল পকেট থেকে চকলেটের বক্সটা বের করে রাত্রির হাতে দিল। প্রতিদিন এনে জমিয়ে রাখি, আজ একেবারে দিলাম। এতদিনের অভ্যাস কি করে এত সহজে ভোলা যায়? ভাবি, তুমি এখনো চকলেটের বায়না করো? ওর কাছে সারা জীবন করব। কিছু জিনিস বদলাতে ইচ্ছে করে না, ধরে রাখতে ইচ্ছে করে। বড় হয়ে গেলেও ছোটবেলা গায়ে মেখে রাখতে ভালো লাগে। কি কিউট ব্যাপার। ইপসিতার কথায় রাত্রি হেসে উৎপলকে বসতে বলে নিজেও পাশে বসলো। ইমরোজ রাত্রিকে পাঠিয়ে মায়ের ঘরে যাচ্ছিল তাকে ডাকতে, কিন্তু ভাই বোনের মিষ্টি আদুরে আবদার ভরা খুনসুটি দেখে কেন যায় না দাঁড়িয়ে পড়ল। প্রথমে চকলেটের আবদার শুনে বিরক্ত হয়েছিল, পরে কেন যেন ভীষণ ভালো লাগলো। রাত্রিকে সবসময় ডাকাবুকো দেখে অভ্যস্ত ইমরোজ। ওই ইমেজের ভেতরে যে এমন শিশুসুলভ আরেকটা রাত্রি আছে, এটা ওকে চমৎকৃত করেছে। সেও ইপসিতাকে ভীষণ ভালোবাসে, কিন্তু এভাবে সেটা প্রকাশ করতে পারে কি উৎপলের মতো? তুই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছিস? আনোয়ারার কথায় সম্বিত ফিরে আশেপাশে তাকিয়ে দেখল সবগুলো চোখ ওর দিকেই তাকিয়ে আছে। সে বলল, তোমাকে ডাকতে যাচ্ছিলাম মা। ইপসিতা আর উৎপল পুরো সময়টা তটস্থই রইল। কোনোভাবেই ধরা পড়া যাবে না। উৎপলকে কিছুতেই না খাইয়ে ছাড়লেন না আনোয়ারা। খাবার সময় মা উৎপলের প্লেটে মাছ তুলে দিচ্ছিলেন। ইপসিতা প্রায় বলেই ফেলতে যাচ্ছিল, উৎপল মাছ খায় না। এই যাত্রায় রাত্রির জন্য বেঁচে গেল, সেই বলল কথাটা। উৎপল তো আপনি তুমি গুলিয়ে ফেলছিল বারবার। ইপসিতার মাঝে মধ্যে ভাইয়া ডাকটায় যত নষ্টের ঘোড়া। এত কাটকার পুড়িয়ে মিশন বিবাহ সাকসেসফুল করেছে কি ওর মুখে ভাইয়া ডাক শোনার জন্য? ইপসিতাকে মেসেজে বলেছে, খবরদার ভাইয়া বলবে না। ভদ্রমহিলা বললে কেন? এখন তো শুনতেই হবে। ধুর, কোনো মানে হয়? তবে এত কিছুর মধ্যে একটা খবর শুনে ভালো লাগলো, রাত্রি আর ইমরোজ মধুচন্দ্রিমায় যাচ্ছে। মধুচন্দ্রিমায় যাবার প্রস্তুতি হিসেবে রাত্রি হাতে জরুরি কাজগুলো গুছিয়ে নিচ্ছে। যে বিয়েগুলো প্রায় গুছিয়ে এনেছে, সেই ক্লায়েন্টদের সাথে মিটিং সারল। মিটিং প্রায় শেষ পর্যায়ে, তখন ইমরোজ কল করলো। কতক্ষণ লাগবে আপনার? আজ ওরা কেনাকাটা করতে যাবে, ওদের কারোরই ইচ্ছে ছিল না। রাত্রি বলেছিল, মা, কিছুদিন আগেই তো কেনাকাটা করলাম। কিন্তু আনোয়ারা মানেননি, কড়া গলায় বলেছেন, সেটা তো বিয়ের জন্য, এখন কমফোর্টেবল কিছু নিবি। ইমরোজ জানে বলে লাভ হবে না, তাই এবার কিছুই বলেনি। তাছাড়া এই হানিমুনে সে এখন বেশ আগ্রহের সাথে যাচ্ছে, সদবোধ বলে কথা। আপনি ওয়েটিং রুমে অপেক্ষা করুন, আধা ঘন্টা লাগবে। এতক্ষণ অপেক্ষা করতে হবে? কল করে আসতেই পারতেন,
কাজ না গুছিয়ে তো যাওয়া যায় না। নির্ঘাত এই মেয়ে ইচ্ছে করে দেরি করছে, সারাক্ষণ ওকে ভোগাতে দিতে এক পা খাড়া করে রাখে। অসহ্য মেয়ে। রাত্রি কাজ শেষ করে বেরোলো। ঘড়ি ধরে 42 মিনিট পরে। ইমরোজ মোটরসাইকেল কিনেছে কিছুদিন হয়। পুরনোটা অনেক দিন থেকেই অকেজো হয়ে পড়ে আছে। বাইকের সামনে দাঁড়িয়ে রাত্রি বলল, আপনি বাইক কিনেছেন কেন? আপনি যান, আমি রিক্সা বা সিএনজি দেখছি। দেখুন, সেটা আগে বললেই পারতেন। 42 মিনিট অপেক্ষা করিয়ে এখন সিনক্রেট করছেন কেন? আপনার সাথে বাইকে চাপতে ভরসা পাচ্ছি না। রিবেন্স ঘুরছে মাথায়, বলা তো যায় না, ইচ্ছে করে ফেলেও দিতে পারেন। ভয় পাচ্ছেন? আপনি ভয় পান জেনে ভালো লাগলো। রাত্রি চোখে আগুন ছড়িয়ে ইমরোজকে ভস্ম করে দিতে চাইল। ভয় এই জিনিসটা আমার মধ্যে নেই। শুনুন, সামনে এগিয়ে বসুন। খবরদার, যদি ফেলে দেওয়ার চেষ্টা করেছেন, আমি একা পড়বো না, আপনাকে সাথে নিয়েই পড়বো। আমি এতটাও খারাপ নই যে ইচ্ছে করে কারো অ্যাক্সিডেন্ট করাবো, এটুকু ভরসা রাখতেই পারেন। রাত্রি উৎপলের সাথে বাইকে উঠেছে অসংখ্যবার, তাই তেমন জড়তা নেই। কিন্তু ইমরোজের সাথে প্রথমবার কোথাও যেন খানিকটা অস্বস্তি হলো। তবে সেটা কেটে গেল দ্রুত। বেশ সাবধানে চালাচ্ছে ইমরোজ। রাত্রির মনে হলো ছেলেটা ভীষণ ঝগড়াটে, বোকাও মনে হয় মাঝে মধ্যে, কিন্তু অন্যান্য বিষয়ে একেবারে খারাপ নয় বোধ হয়। কেনাকাটা করার সময় রাত্রি ইচ্ছে করে সময় নিল। দুই বাসার সবার জন্য কেনাকাটা করলো ওরা। দাম মেটাতে গিয়ে কিছুটা কথা কাটাকাটি লাগছিল, কারণ রাত্রি ইমরোজকে টাকা দিতে নিষেধ করেছিল। এখন দেখবেন, পরে এটা নিয়ে কথা শোনাবেন, সেটা হবে না। শেষমেশ দুজনেই 50-50 বিল শেয়ার করতে রাজি হয়েছে। ইমরোজ খেয়াল করলো রাত্রির পোশাক কেনায় খুঁতখুঁত, তবে শপিংয়ে তারও অনীহা। কোনো মেয়ের শপিংয়ে অনীহা থাকতে পারে, এটা ওর জন্য রীতিমতো বিস্ময়কর। আগামীকাল রাত্রিরা কক্সবাজার চলে যাবে 3 দিনের জন্য। এই উপলক্ষে ওদের বাসায় ইমরোজদের দাওয়াত আজ। রাত্রি খয়েরি রঙের একটা শাড়ি পরল। বিয়ের সময় উৎপল দিয়েছিল শাড়িটা। ভারী সাজে ও চেহারার মিষ্টতা ঢেকে যায়, মানায় না কেন যেন। মানুষের স্বল্প প্রসাধনী ব্যবহার করেছে সে, তবে লিপস্টিক গাঢ় রঙের পরে। খোলা চুলে ওকে ভীষণ সুন্দর লাগছিল। ইপসিতা ওকে ডাকতে এসে উচ্ছ্বসিত গলায় বলল, ভাবি, তোমাকে যে কি মিষ্টি লাগছে। তোমার থেকে কম। মৃদু হেসে উত্তর দিল রাত্রি। ইমরোজ নীল রঙের পাঞ্জাবি পরেছে। আনোয়ারা বললেন, তুই খয়েরি পাঞ্জাবিটা পরতে পারলি না? কেন মা, এটাতে কি সমস্যা? এই জেনারেশন পুরোটাই এমন রসকসিস, নাকি তোরা দুইটাই এমন এক পিস? ইমরোজ আর রাত্রি দুজন দুজনের দিকে তাকালো। ইমরোজ ভাবল, দেখতে যেমন নিরীহ, কাজকর্মের সাক্ষাৎ শাকচুন্নি। রাত্রির ভাবনা ছিল, দেখো কেমন গোবেচেরা ভাব, মনে হয় ভাজা মাছ উল্টে খেতে জানে না, অথচ এর পেটে পেটে শয়তানি। চেহারা আর স্বভাবের মতো বিপরীত কেন? রাত্রি মায়াকে বলল, মা, ভাইয়ার বিয়ের ব্যাপারে এসে তোমাদের ডিটেলস দিব। খুব ভালো ফ্যামিলি, মেয়েটাও ভালো। ভাইয়াকে বায়োডাটা দিয়েছিলাম, দেখে সিদ্ধান্ত নিও। উৎপল কি বলেছে? কিছুই না, তবে যেহেতু ও কোনো সম্পর্কে ইনভলভ হয়নি, আপত্তি করার মতো তো কিছুই দেখছি না। আচ্ছা, সে হবে না হয়, তোরা ভালোই ভালোই ঘুরে আয়। মায়া আর হাবিব সাহেব দোয়া করে দিলেন ফেরার সময়। নির্দিষ্ট দিনে ওরা নির্ধারিত ট্রেনে গিয়ে বসল। দুজনের একসাথে প্রথম যাত্রা। ইমরোজের মনে প্রতিশোধ নিতে পারার আনন্দ, রাত্রির মনে সেই মধুময় আনন্দে চিরতার রস ঢালার বাসনা। মধুর সাথে চিরতার রস মেশালে কেমন লাগবে? বিটকেল স্বাদের কথা মনে পড়তেই কেমন গা গুলিয়ে এলো। চট্টগ্রামে রাত্রির ফুপুর বাসা, সেখানে একবার না গেলে তিনি ভীষণ মন খারাপ করবেন। ওরা এসেছে খুব অল্প সময়ের জন্য। চট্টগ্রাম পৌঁছাতে ভোর হবে। বিকেল পর্যন্ত ফুপুর বাসায় বিশ্রাম করে কক্সবাজারে যাবে ওরা। কিছুক্ষণ ভালোই গেল। দুজনে পাশাপাশি বসে বই পড়ছিল। কেউ কারোর সাথে কথা বলছিল না। শুধু ট্রেন থামলে ইমরোজ একবার করে দেখতে চেষ্টা করছিল কোন স্টেশন। হঠাৎ একজন ইমরোজের বয়সী সুদর্শন ছেলে এসে রাত্রিকে ডাকলো, আপু,
আপনার কাছে পানি হবে? ইমরোজের আগে যখন উঠেছিল এই ছেলেকে দেখেছে। ওদের থেকে বেশ দূরে এর সিট। এদিকে উকিঝুঁকি মেরে পাশের জনকে কিছু বলছিল। এখন যে আশেপাশে বাদ দিয়ে রাত্রির কাছে পানি নিতে এসেছে, বিষয়টা ওর ভালো লাগেনি। ওর সন্দেহ আছে এই ছেলের ব্যাগ চেক করলে নিশ্চিত পানির বোতল পাওয়া যাবে। রাত্রি কিছু বলার আগে সেই বলল, হ্যাঁ আমি দিচ্ছি। এরপর ইচ্ছে করে রাত্রিকে বলল। পানিটা কোন ব্যাগে যেন? রাত্রি ছেলেটার ইন্টেনশন বুঝতে পেরেছে, তবে ইমরোজের ওর প্রতি প্রোটেক্টিভ হবার কারণ বোধগম্য হলো না। রাত্রি ইমরোজের ব্যাকপ্যাক ইঙ্গিতে দেখিয়ে বলল। ওটাতে মনে হয়। এবার ছেলেটা জিজ্ঞেস করলো, যদি কিছু মনে না করেন আপনার সম্পর্কে? দুজন একসাথে উত্তর দিল। হাজব্যান্ড ওয়াইফ। ছেলেটা এই যুগলকে কিছুক্ষণ বিস্মিত দৃষ্টিতে দেখে বলল, ও আচ্ছা, আপনাদের দেখে বোঝা যায় না ঠিক। ওদের সম্পর্ক যাই হোক, বাইরের মানুষ কেন আঙুল তুলবে? দুজনের মেজাজ খারাপ হলো। ইমরোজ বলল, কেন? না মানে কাপড়টা তো গল্প করে, উচ্ছ্বসিত থাকে। আমি ভেবেছিলাম আপনারা অপরিচিত। আচ্ছা সরি, কিছু মনে করবেন না, আসি। রাত্রি হেসে বলল, সে কি, পানি লাগবে না? না আসি। ছেলেটা যাবার পরে রাত্রি হেসে ফেলল। ইমরোজ বলল, হাসছেন কেন? আপনাকে বিরক্ত করতে এসেছিল, এতে হাসির কি আছে? অদ্ভুত মেয়ে তো আপনি। আমি হাসছি আপনার জন্য। আমি কি করেছি? আমাকে বিরক্ত করলে আপনার কিন্তু খুশি হবার কথা ছিল। আপনি বিরক্ত হলেন কেন? আশ্চর্য, আপনার প্রতি আমার একটা রেসপন্সিবিলিটি আছে না? রাত্রি মাথাটা ইমরোজের দিকে একটু এগিয়ে এনে চোখে চোখ রেখে বলল, সেটা হলেই ভালো। আমার প্রেমে পড়তে যাবেন না যেন, তাহলেই ডুববেন। বলেই রাত্রি সরে গিয়ে সিরিয়াস ভঙ্গিতে বইতে মুখ ডুবিয়ে দিল। এমন ভয়ঙ্কর একটা কথা বলেছে, মাত্রই কে দেখে বলবে। ইমরোজের কিছুক্ষণের জন্য শ্বাস প্রশ্বাস দ্রুততর হয়েছিল, কেন কে জানে। তবে ধাতস্থ হয়ে নিয়ে সগর্বে ঘোষণা দিল, আপনার প্রেমে আমি? যদি কখনো উন্মাদ টুন্মাদ হয়ে যায় তাহলে জানি না, কিন্তু সুস্থ থাকতে ইম্পসিবল। আমি শুধু সতর্ক করলাম। রাত্রি খুব ভালো করে জানে। আর যাই হোক, ইমরোজ ওর প্রেমে পড়েনি, ওকে জ্বালানোর জন্য কথাটা বলেছে। প্রতিক্রিয়া দেখে বেশ মজাও লাগছে। কতক্ষণ পরে খাবার বের করে খেয়ে নিল। আনোয়ারা ওদের জন্য হালকা খাবার দিয়ে দিয়েছেন, তবে বাকি রাস্তা কেউ আর কোনো কথাই বলল না, নির্বিঘ্নেই কাটল। নামার সময় ইমরোজ নিজের ব্যাগটা নিয়ে দাঁড়িয়ে পড়েছে দেখে রাত্রি বলল, আমার একটা ব্যাগ ধরুন। আপনি নিচে নিন, আপনারটা আমি কেন ধরতে যাব? একটু আগে না বললেন আমি আপনার রেসপন্সিবিলিটি, এখন ভুলে গেলেন? নিলেই তো বলবেন আমি আপনার প্রেমে পড়ে গেছি। কথা শোনার জন্য কেন নেব? প্রেমে পড়ার ভয় পাচ্ছেন? এত ভীতু আপনি? এবার ইমরোজের হাতে ঘা লাগলো। ও মোটেও ভীত নয়, সেটা প্রমাণ করার জন্য রাত্রির লাগেজটা নিল। পুরো 1 মাস থাকার প্ল্যান নাকি আপনার? এত কি নিয়েছেন ব্যাগে? মেয়েদের অনেক কিছু লাগে, ব্যাগ বড় হওয়া স্বাভাবিক, আপনি বুঝবেন না। এর মধ্যে ট্রেন থেমে গেছে। নামার আগে ইমরোজ বলল, আমি মোটেও ভীত নই। জেনে খুশি হলাম। মা আমার কাছে বায়োডাটা চাইছে। উৎপল আছে একটা মানসিক যন্ত্রণার মধ্যে। ইপসিতার সাথে মুঠোফোনে কথা বলছে এখন। কার? শোভার। উৎপল, ফাজলামো করছো? সত্যি, রাত্রি নাকি সেদিন যাবার আগে মাকে বলে গেছে আমার কাছ থেকে বায়োডাটা নিতে। মা ওটা চাইছে এখন। এবার মনে হয় আমাদের সব বলে দেওয়া উচিত। এভাবে আর কত? এভাবেই যদি বলবো তাহলে এত কাহিনী করে ওদের বিয়ে কেন দিলাম? আমি মাকে বলেছি আমি হারিয়ে ফেলেছি ওটা। ওরা আসুক, এর মধ্যে একটা ব্যবস্থা ঠিক করে ফেলবো। একটু বর্ষা রাখো ইপসি। আমার কিচ্ছু ভালো লাগছে না। ভালো ওরও লাগছে না। কোনো বুদ্ধি না পেলে সরাসরি বলতেই হবে। ইপসিতা ছাড়া অন্য কাউকে বিয়ে করা ওর পক্ষে সম্ভব নয়। ওর মনে পড়ে ওর বন্ধু পিয়ালের বিয়েতে ইপসিতা এসেছিল। সে পিয়ালের ছোট বোনের ফ্রেন্ড। সেখানে পরিচয়, কথাবার্তা চলতো। বলতে বলতে একসময় ভালো লাগা তৈরি হয়।
তারপর হুট করে একদিন সে প্রস্তাব দিয়ে ফেলে। ইপ্সিতাও রাজি হয়ে যায়। সে থেকে ওদের সম্পর্ক, কত শত প্রতিশ্রুতি। কক্সবাজারে আসতে রাত হয়ে গেল। ওরা হোটেলে নিজেদের রুমে এসে ফ্রেশ হয়ে একবার বেরোলো। কলাতলি বিচের এদিকে ভালোই জনসমাগম, তবে আলো নেই সেভাবে। অদূরে স্থানীয় দোকানগুলো আলো আসছে খানিকটা। আজ অদ্ভুত সুন্দর চাঁদ উঠেছে। জ্যোৎস্নালোকে ভেসে যাচ্ছে জলরাশি। বাতাসে ভেসে আসছে সমুদ্রের কান্না কিংবা আনন্দের সুর। সেই সাথে বিশাল সমুদ্রের গর্জন কেমন মন খারাপ করা একটা ভালো লাগায় আচ্ছন্ন করে ফেললো রাত্রিকে। মনে হলো সুবিশাল জলরাশির সামনে সে অতি তুচ্ছ একজন মানুষ। ওর আশেপাশে সমস্তই যেন মুহূর্তের জন্য বিস্মিত হয়ে গেল। আমার এই গর্জনটা খুব ভালো লাগে। ইমরোজের কথায় ওর ঘোর কাটল। এর আগেও সে দুবার এসেছে এখানে, একবার পরিবারের সাথে, আরেকবার ফ্রেন্ডের সাথে। এবার যার সাথে এসেছে তার সাথে ওর অদ্ভুত এক চক্ষুসূত্র। ওর যে জীবনসঙ্গী হবে তার অবচেতন মনে আঁকা ছবির সাথে কি এই ছেলেটা মেলে? তবুও তো একটা অদৃশ্য সুতো ওদের আষ্টে পৃষ্ঠে বেঁধে রেখেছে। এই অপার্থিব পরিবেশে কি না ওদের ভেতরে থাকা প্রতিশোধের খেলা কিছু মুহূর্তের জন্য যেন কোথায় সরে গেছে। রাত্রির আজ আর রাগ হলো না। আমারও। ওরা সৈকত ধরে হাঁটলো বেশ কিছুক্ষণ, মাঝে মধ্যে অর্থহীন কিছু আলাপ। দুজনেই যদিও স্বীকার করবে না, তবুও ভেতরে ভেতরে জানে সময়টা মন্দ কাটেনি। হোটেলে ফিরতেও কিছুক্ষণ ঘোরের মধ্যেই থাকলো। তবে ওই পরিবেশে যা স্বাভাবিক, এই আলো ঝলমলে বদ্ধ রুমটা সম্পূর্ণই আলাদা। কিছুক্ষণের মধ্যে এই দুজন আবার নিজেদের মধ্যে ফিরে এলো। চমৎকার সময় কাটায় রাত্রি আজ আর ইমরোজের পিছু লাগেনি। সে জামাটা বদলাবে বলে ওয়াশরুমে যাচ্ছিল। ইমরোজের ঝড়ের বেগে ওকে ক্রস করে ঢুকে পড়ল। রাত্রি কিছুক্ষণ সময় লাগলো বুঝতে। এরপর দাঁতে দাঁত চেপে বলল, অসভ্য ফাজিল ছেলে। সে প্রবল রাগে এই পাশ থেকে ছিটকিনে তুলে দিয়ে জামা বদলে আয়েশ করে বসল। ওকে ছাড় দেওয়ায় ভুল হয়েছে। ব্যাটা বডের হাড্ডি, মিসকে হনুমান। আজ ইমরোজের একদিন কি রাত্রির একদিন। যদি জরুরি হতো, ও যেহেতু আগে যাচ্ছিল ওকে বললে কি যেতে দিত না? এটা কী ধরনের বর্বর আচরণ? ওয়াশরুমে দরজার ক্রমাগত ধাক্কা পড়ছে। রাত্রির তাতে ভ্রুক্ষেপ নেই। সে কানে ইয়ারফোন গুঁজে প্রিয় গানের মূর্ছনায় ডুব দিয়েছে। ওই বর্বর ছেলে কিছুক্ষণ শাস্তি ভোগ করুক নিজের আচরণের জন্য। প্রায় 10 মিনিট অতিবাহিত হওয়ার পরে রাত্রি সাড়া দিল। এত শব্দ করছেন কেন? আপনি দরজা বন্ধ করে রেখেছেন কেন? এটা কি ধরনের আচরণ? এক্ষুনি খুলুন। ইমরোজের ক্রুদ্ধ গলা ভেসে এলো। রাত্রি গলা কিছুটা উঁচিয়ে পড়ল। আপনি যেভাবে ঢুকলেন মনে হলো এটা আপনার ভীষণ পছন্দের জায়গা। ভাবলাম প্রিয় জায়গা কিছুক্ষণ বন্ধ থাকতে পারলে আপনিই খুশি হবেন। রাত্রি, এই মুহূর্তে যদি ছিটকিনে না খুলেন তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। হুমকি দিচ্ছেন? অনেক ভয় পাচ্ছি, ভয়ে কাঁপছি থরথর করে। শুনি কি করবেন আপনি? ফার্স্ট আমার একটা সীমা আছে, খুলুন। রীতিমতো ফুঁসছে ইমরোজ। সম্ভব হলে দরজা ভেঙে ফেলত সে। তারপর বেরিয়ে এই দরজা ভাঙা অংশ দিয়ে ওই অভব্য মেয়ের মাথায় সেটা প্রয়োগ করতে পারলে ওর শান্তি হতো। খুলবো না, আপনার শাস্তি এটা। 1 ঘন্টা পরে খুলবো। কিসের শাস্তি? জানেন না, আপনি একদিন আমার সহবত জ্ঞান নিয়ে প্রশ্ন তুলেছিলেন। একটা মেয়ে ওয়াশরুমে যাচ্ছিল, তার অনেক রকম আর্জেন্সি থাকতে পারে। তাকে জিজ্ঞাসা না করে প্রায় ধাক্কা দিয়ে আপনি ভিতরে গেলেন। সহবত জ্ঞানের আপনার বড্ড অভাব। অভদ্র আচরণের শাস্তি এটা। ইমরোজ জানে কাজটা ঠিক হয়নি, কিন্তু ওই মেয়েকে বললে অবশ্যই ওকে সুযোগ করে দিত না, এটা সে নিশ্চিত। তাই তাৎক্ষণিকভাবে যা মাথায় এসেছে তাই করেছে। কিন্তু এই মেয়ে যে বিচ্ছু প্রজাতির সেটা ওর মনে রাখা উচিত ছিল। দেখতে নিরীহ কিন্তু বিষধর। 1 ঘন্টা অনিচ্ছাকৃতভাবে বাথরুমে বন্দী। জিনিসটা ইমরোজের হজম হচ্ছে না একেবারেই। এক্ষুনি খুলুন। আপনি আপাতত বন্দি মিস্টার লেকচারার। এসব হুমকি এখানে চলবে না। 1 ঘন্টার আগে বেরোতে চাইলে নিজের দোষ নিজের মুখে স্বীকার করুন।
অনুতপ্ত হলে শাস্তি মওকুফ করা হবে কিনা সেটা ভেবে দেখা যাবে। আরেকটা কথা, এমন অভদ্র আচরণ করলে শাস্তি বেড়েও যেতে পারে। আমুদে গলায় বলল রাত্রি। ইমরোজ মরে গেলেও এই মেয়ের কাছে নতি স্বীকার করবে না, অসম্ভব। তবে আর রিস্ক নিল না, হুমকি দেওয়া থেকে বিরত থাকলো। এরপর আর কোনো সারা শব্দ না পেয়ে রাত্রি ওর কাজে মন দিল। বিছানা ঠিকঠাক করলো, মাত্র বদলে ফেলা পোশাক ভাঁজ করে ব্যাগে ঢুকিয়ে রাখলো। ফেলে রাখলে যাবার সময় মনে করে তুলতে ভুলে যাবে, বাসায় গিয়ে পরিষ্কার করে নেবে। কিছুক্ষণ পরে আবার মৃদু ধাক্কা পড়ল। রাত্রি নিজের কাছেও মনে হলো কাজটা বাড়াবাড়ি হচ্ছে। 26 মিনিটের মাথায় সে দরজাটা খুলে দিল। ইমরোজ বেরিয়ে ওর দিকে অগ্নিদৃষ্টিতে তাকালো। সম্ভব হলে চোখের আগুনে সে রাত্রিকে ভস্ম করে দিত। আমার ভীষণ দয়া, তাই শাস্তি কমিয়ে দিলাম। ইমরোজ খপ করে রাত্রির একটা হাত শক্ত করে চেপে ধরল। আপনি এত নীতির ফুল ছুড়ে ছুটান, এখন যে অমানবিক আচরণ করলেন তার বলে সে নীতি কোথায় ছিল? রাত্রি হাত ছাড়ানোর চেষ্টা করলো। বল প্রয়োগে না পেরে সর্বোচ্চ শক্তিতে ইমরোজের হাতে চিমটি খাটল। ইমরোজ ছোট্ট একটা আর্তনাদ করে ওর হাত ছেড়ে দিয়ে পিছিয়ে গেল। বিস্ফোরিত চোখে নিজের হাতের দিকে তাকিয়ে আছে। সেখানে 2 নখের প্রবল চাপে দাগ বসে গেছে, কিছুটা রক্ত জমেছে ভেতরে। বিষধর বিচ্ছু একটু আগেই এই মেয়ের নাম দিয়েছিল, এত দ্রুত নামের সার্থকতা প্রয়োগ করেছে। এটার দাগ যদি থেকে যায়, সে সর্বদা শুদ্ধতা পছন্দ করে। এই মেয়ে কিনা ওর হাতে এমন দাগ করে দিয়েছে। আপনি একটা বিষাক্ত বিচ্ছু। রাত্রি হেসে বলল, মৌমাছি বলতে পারেন, এমনিতেই শান্ত, কিন্তু চাকে ঢিল ছুড়লে মজা বুঝিয়ে দেই। নক কাটেন না আপনি? সেটা আপনার জানার বিষয় নয়। একজন মেয়ের সাথে কিভাবে আচরণ করতে হয় তার প্রাথমিক শিক্ষা কিছুটা হয়েছে নিশ্চয়ই। ইমরোজের ধৈর্যের বাঁধ ভাঙল। সে কখনো গলা উঁচিয়ে কথা বলে না, আজও পরিমিত আওয়াজ বজায় রাখল, কিন্তু হিসিয়ে বলল, আপনি নিজেকে কি মনে করেন রাত্রি? মহারানী ভিক্টোরিয়া? সকলে আপনার প্রজা, কাউকে শাস্তি দেবেন আপনি কে? করুন তো ঘটকারি। আমার পড়াশোনা নিয়ে কথা শোনার আবার লজ্জা করে না? আপনার যোগ্যতা থাকলে একটা ভালো প্রফেশনে কাজ করতেন, নেই তো সেটা। তো এইসব করে কিছু টাকা কামিয়ে ধরাকে সরা জ্ঞান করেন। আপনার দৌড় আমার জানা আছে। রাত্রির সদা উৎফুল্ল হাসি এক লহমায় মিলিয়ে গেল। মুখ থমথমে হয়ে গেল, চোখে একরাশ হতাশা এসে ভিড়ল। আশ্চর্য শান্ত গলায় বলল, আপনার প্রত্যেকটা কথার উত্তর আমার কাছে আছে, কিন্তু যার মেন্টালিটি এমন তার কাছে সেসব ব্যাখ্যা করব না। এত দুর্দিন আমার আসেনি। বলে সে ওয়াশরুমে গেল। ইমরোজও যদি ছিটকিনি তুলে দেয় সেটাও ভাবল না। সে ভীষণ কষ্ট পেয়েছে। ওর প্রফেশনকে, ওকে এতটা ছোট করে আজ পর্যন্ত কেউ কথা বলেনি কোনো দিন। ওরা একজন আরেকজনের পিছু লেগে থাকে, টম অ্যান্ড জেরির মতো, এটা ঠিক, কিন্তু সেখানে এতটা নিষ্ঠুর আক্রমণ থাকে না। তখন রাত্রি 2nd ইয়ারে পড়ে। ওদের এক বন্ধুর ক্যান্সার হয়েছিল। ওই বন্ধুর পরিবারের সামর্থ্য ছিল না চিকিৎসা ব্যয় বহন করার। তখন ওরা ফান্ড রেইজ করত। ওই সময় ওদের ডিপার্টমেন্টের সিনিয়র একজন ভাইয়া ওদেরই এক বান্ধবীকে পছন্দ করত, কিন্তু বলতে পারি না, ওদের সাথে শেয়ার করে। তখন রাত্রির মাথায় আইডিয়াটা আসে। সে প্রফেশনাল ওয়েতে ওদের সেটিং করিয়ে দেয়, কিন্তু কিছু পারিশ্রমিক নাই। ওদের সামর্থ্যের সাথে ওই টাকাটাও সে ওই ফান্ডে দিয়ে দেয়। প্রথমে বান্ধবীদের সাথে নিয়ে বিবাহ.com শুরু করে। প্রথম দিকে তেমন ক্লায়েন্ট আসতো না। ওরা টাকা জমিয়ে লিফলেট ছাপায়, সেটা বিভিন্ন দোকানে দোকানে বিলি করে। 2-1 করে আসতে থাকে ক্লায়েন্ট। পারিশ্রমিকের টাকার পুরোটাই ওই বন্ধুর চিকিৎসায় দিয়ে দিত।